প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই শো। আশা করি আপনারা দারুণ একটি ঈদ কাটিয়েছেন এবং আমাদের ঈদের একটি হলেও সিনেমা দেখেছেন। আমি গেস করছি, কারণ আপনারা যদি সবাই সিনেমা না দেখে থাকেন তাহলে আসলে ঈদের সিনেমা এই ধরনের সাকসেস পেত না। এবারের সিনেমার ভালো এবং মন্দ কিছু দিক নিয়ে আমি আজকে আলোচনা করব। এই কারণে এইবারের পর্বের নাম দিয়েছি ঈদের সিনেমার ভালো মন্দ। এবারে কিন্তু আমরা দেখেছি সুরঙ্গের সময় যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়েছিল শাকিব খান এবং আফরান নিশোর মাঝে, সেই ধরনের কোনো কিছু এবার কিন্তু ছিল না। এর একটি কারণ অনেকে বলছেন যে আলফা আয়ের পরের ঈদের সিনেমা তাণ্ডব, সেটির নায়ক কিন্তু শাকিব খান। বরবাদ এবার একদম বরবাদময় করে দিয়েছে। কিন্তু এর সাথে এটিও বলতে হবে যে আরো দুটি সিনেমা তারা কিন্তু ভালো ব্যবসা করেছে। দাগি ভালো রেজাল্ট করেছে, আমরা এটাকে কখনো একদম খারাপ রেজাল্ট বলতে পারছি না। তো সিয়ামের এই সিনেমাটি কিন্তু আন্ডারডগ হিসেবে শুরু করলেও দেখা গেছে যত দিন গেছে, মানে প্রথম দিনের সেলের চেয়ে দেখা গেছে এই সিনেমাটার 20তম দিনের সেল ভালো। প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই শো। আশা করি আপনারা দারুণ একটি ঈদ কাটিয়েছেন এবং আমাদের ঈদের একটি হলেও সিনেমা দেখেছেন। এটি আমি গেস করছি, কারণ আপনারা যদি সবাই সিনেমা না দেখে থাকেন তাহলে আসলে ঈদের সিনেমা এই ধরনের সাকসেস পেত না। আমরা আসলে একটি ধারণা করেছিলাম যে সেটি হচ্ছে যে আমাদের দেশে একটা অস্থিরতা চলছিল এবং এরপরে একটা প্রথম যেটা উৎসব, একটা বড় উৎসব, সেটি ছিল হচ্ছে এবং ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এবং এখানে কিন্তু অনেক ভালো ভালো ছবি এবার মুক্তি পেয়েছিল এবং অনেকে আফসোস করছিলেন যে একসাথে এত ভালো সিনেমা আসলে কেন রিলিজ দেওয়া হলো, কোনটা হয়তো ভালো যাবে, কোনটা হয়তো ভালো যাবে না। কিন্তু দেখা গেছে সবগুলো সিনেমাই তুলনামূলক ভালো ব্যবসা করেছে এবং সবার মুখেই কিন্তু একটা হাসি আছে। আমি অবশ্যই আপনাদের কনগ্রাচুলেট করতে চাই যে আপনারা আসলে দলে দলে সিনেমা হলে গিয়েছেন এবং সব তারকার ভক্তরাই কিন্তু চেষ্টা করেছেন তাদের সিনেমা যেন ভালো চলে। এবারের সিনেমার ভালো এবং মন্দ কিছু দিক নিয়ে আমি আজকে আলোচনা করব। এই কারণে এইবারের পর্বের নাম দিয়েছি ঈদের সিনেমার ভালো মন্দ। আসলে আসুন প্রথমে বলি যে ঈদের সিনেমার ভালো দিকগুলো কী কী ছিল। আমি প্রথম যেটা পয়েন্ট আউট করেছি সেটা হচ্ছে যে এবারে ঈদের সিনেমায় তারকাদের মাঝে বা আমি বলবো সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মাঝে কাদা ছোড়াছুড়ি ছিল না বললেই চলে। আমরা যদি 2023 সালের ঈদের সাথে একটা তুলনা করি, যেটা ছিল হচ্ছে প্রিয়তমা ভার্সেস সুরঙ্গ, যেটা আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে এবারে কিন্তু একটা 2023-র একটা এক্সটেনশন চলছে। হ্যাঁ, 2023 একটা এক্সটেনশন পার্ট ছিল, কারণ সেবার লড়াই করেছিল প্রিয়তমা এবং সুরঙ্গ। এবার আমরা ধারণা করেছিলাম যে একটা লড়াই হবে বরবাদ ভার্সেস দাগি, যেহেতু দুটো টিম ছিল। কিন্তু এবারে কিন্তু আমরা দেখেছি যে সুরঙ্গের সময় যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করা হয়েছিল শাকিব খান এবং আফরান নিশোর মাঝে, সেই ধরনের কোনো কিছু এবার কিন্তু ছিল না। বরং আফরান নিশো দুঃখ প্রকাশ করেছেন যে এর আগের বারের কোনো কথায় যদি শাকিব খান হার্ট হয়ে থাকেন তাহলে তিনি এটি তার কাছে দুঃখ প্রকাশ করেছেন। সো কোনো রকমের একটা হিসিং ছাড়াই কিন্তু এবারের ঈদটা কন্টিনিউ করেছে এবং সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে। এ থেকে কিন্তু আমরা একটা ধারণা নিতে পারি, যারা বলতেন যে না, একটু বাঁকা কথা না বললে বা একটু একে অন্যের পিছনে না লেগে থাকলে সিনেমা ভালো ব্যবসা করে না, দে ওয়্যার রং। একটা গোপন কথা বলি, অনেকে বলছেন যে কেন এবার কাদা ছোড়াছুড়িটা কম হয়েছে। লক্ষ্য করেন যে যখন প্রিয়তমা এবং সুরঙ্গের একটা ওয়ার চলছিল, তখন সুরঙ্গের প্রডিউসার কারা ছিল? আলফা আই। আলফা আই কিন্তু বলা হয়েছিল যে আফরান নিশো একা কথাটা বলেন নাই, আসলে আলফা আই তাকে দিয়ে কথাটা বলিয়েছে যাতে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় এবং সিনেমাগুলো ভালো ব্যবসা করে। এটা ছিল একটা মোটা দাগের প্রচারণা। কিন্তু এবার কিন্তু আলফা আইয়েরই সিনেমা দাগি এবং নতুন একটি প্রযোজনা সংস্থার সিনেমা বরবাদ, যেটা শাকিব খানের সিনেমা, এবারে এ ধরনের কোনো কন্ট্রোভার্সি হয়নি। এর একটি কারণ অনেকে বলছেন যে আলফা আয়ের পরের ঈদের সিনেমা তাণ্ডব, সেটির নায়ক কিন্তু শাকিব খান এবং এর মধ্যে কিন্তু তুফানও মুক্তি পেয়েছে। কাজেই আলফা আই প্রচারণা করেছে, কিন্তু এমন কিছু তারা করতে চায়নি যেটা শাকিব খান বা তার ভক্তদের হার্ট করে। আমরা জানি না ক্যান বি ট্রু অর ফলস, কিন্তু এটা একটা কারণ হতে পারে। যেহেতু আলফা আয়ের ঘরের নায়কই হচ্ছে এখন আফরান নিশোও ছিল, এখন কিন্তু শাকিব খানও তাদের ঘরের নায়ক। কাজেই তারা চান না যে তাদের কোনো নায়ক মনোকষ্ট পান। ইট ক্যান বি ডান। ওয়েল,
এখন আমি একটু আসছি যে এবারের যে সিনেমাগুলো আছে অ্যাজ এক্সপেক্টেড বলা হয়েছে যে 'বরবাদ' ভালো ব্যবসা করেছে এবং 'বরবাদ' কিন্তু বরবাদ করে দিয়েছে। এ ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নাই। যে আগে বলা হতো একটা সময় বলা হতো যে শাকিব খান সিঙ্গেল স্ক্রিনের রাজা, মাল্টিপ্লেক্সে তাকে অনেক শেয়ার করতে হয়, তাকে অনেক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়তে হয়। এমনকি আমার এটা মনে আছে যে যখন 'প্রিয়তমা' এবং 'সুড়ঙ্গ' তখন কিন্তু 'প্রিয়তমাকে' প্রথমে কম হল দেয়া হয়েছিল বা কম শো দেয়া হয়েছিল। আই শুড কারেক্ট। কিন্তু এবারে কিন্তু দেখা গেছে যে না, ধীরে, ধীরে কিন্তু দেখা গেছে যে না, শাকিব খানও কিন্তু মাল্টিপ্লেক্স ডমিনেট করছেন এবং 'বরবাদ' দিয়ে আমি বলব যে এটা একটা কি বলবো? শাকিব খান কি 4.0 দিকে চলে গেলেন মনে হয়। মাল্টিপ্লেক্স একদম তিনি দখল করে ফেলেছেন। কিন্তু এর সাথে এটিও বলতে হবে যে আরও ২ টি সিনেমা তারা কিন্তু ভালো ব্যবসা করেছে। 'দাগি' আমরা যেটা ভেবেছিলাম যে শাকিব খানের 'বরবাদের' সাথে যে একটা প্রপার ফাইট দেবে, আবার একটা ডুও হবে। ওয়েল 'দাগি' ভালো রেজাল্ট করেছে। আমরা এটাকে কখনো একদম খারাপ রেজাল্ট বলতে পারছি না। সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের আধিপত্যের সাথে আসলে সিনেমার তুলনা হয় না। কিন্তু মাল্টিপ্লেক্সে 'দাগি' ভালো রেজাল্ট করেছে। আমরা এটাকে বলতে পারি না যে একদম 'বরবাদ' উড়িয়ে দিয়েছে 'দাগিকে। এটা আসলে না। 'দাগিও' ভালো ব্যবসা করেছে। এরপর সাথে যে সিনেমাটি উঠে এসেছে, যেটিকে অনেকে বলেছিলেন যে আন্ডারডগ হতে পারে। যেখানে শাকিব খান নাই, এখানে আফরান নিশো নাই, এখানে সিয়াম। তো সিয়ামের এই সিনেমাটি কিন্তু আন্ডারডগ হিসেবে শুরু করলেও দেখা গেছে যত দিন গেছে, মানে ১ম দিনের সেলের চেয়ে দেখা গেছে এই সিনেমাটার ২০তম দিনের সেল ভালো। এবং সিনেমাটি কিন্তু একটা পিক নিয়েছে শেষের দিকে এসে। এই যে একটা সিনারিও, সেটা কিন্তু আমাদের সিনেমার জন্য খুব ভালো দিক যে ৩ টি সিনেমাই কিন্তু আলোচনায় আছে। এখন কোন সিনেমা আল্টিমেটলি অনেক ভালো ব্যবসা করবে এবং একই সাথে সিনেমাগুলো আস্তে, আস্তে দেশের বাইরে মুক্তি পাওয়া শুরু করেছে। তো সব মিলিয়ে হয়তো রেজাল্টের জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যে ফাইনালি কোন সিনেমা কত টাকা আয় করেছে এবং এই সিনেমাগুলোর নির্মাণ ব্যয় কত ছিল এবং প্রযোজক কত টাকা ঘরে তুলতে পারলেন। এবার একটু আমি আসি যে সিনেমাগুলোর ভালো মন্দ নিয়ে। ভালো দিক তো বললাম, ব্যবসা করেছে। কিন্তু আরেকটু ডেডিকেটেডলি নিশ্চয়ই আপনারা বা আমি বলব সেপারেটলি নিশ্চয়ই আপনারা শুনতে চান। সো শুরু করি একদম সবচেয়ে এক্সপেক্টেড মুভি 'বরবাদ' দিয়ে। 'বরবাদ' হলো আমাদের যেটাকে বলা হয় যে লার্জার দ্যান লাইফ সিনেমা হলে সিনেমা দেখার একটা এক্সপেরিয়েন্স যদি আপনি গ্যাদার করতে চান, দ্যাট ইজ 'বরবাদ'। এবং শাকিব খানকে এই সিনেমায় কত সুন্দর লেগেছে, এটি আসলে আপনি যদি সিনেমা হলে না যান, আপনি বুঝতে পারবেন না। আমি অনেক পুরনো, আমার নিজের একটা পুরনো আপনার ফেসবুক পোস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। তখন এটা নিয়ে অনেকে অনেক মানে আমি বলব বাঁকা কথা বলেছিলেন। শাহরুখ খান যখন দেশে এসেছিলেন, আমি তখন যেকোনো একটা কারণে পোস্ট দিয়েছিলাম যে শাহরুখ খান যদি বাংলাদেশের সিনেমার যে সুযোগ সুবিধা, সেটা নিয়ে একটা সিনেমা করেন এখানে এবং শাকিব খান যদি বোম্বের ফ্যাসিলিটিস নিয়ে একটা সিনেমা করেন, what would be the result actually? তখন অনেকে ব্যাপারটা আসলে বুঝতে পারেননি বোধহয়। না বুঝে অনেক ধরনের বাঁকা কমেন্ট করেছিলেন এবং জাস্ট সি, আপনারা যদি 'বরবাদ' দেখে থাকেন তাহলে কিন্তু বোঝা যাবে যে শাকিব খান একটা প্রপার টেকনোলজি, প্রপার বাজেট, প্রপার লুক পেলে কেমন দেখায় তাকে বড় পর্দায়, সেটি দেখার জন্য কিন্তু আপনার 'বরবাদটা' এক্সপেরিয়েন্স করা উচিত। 'বরবাদের' আরও কিছু দিক আছে। ইদিকা পাল, আমি বলব যে আফটার 'প্রিয়তমা' উনি একটা ব্লাস্ট করেছেন। মিশা সওদাগর, হি ইজ সুপারব। আমার মনে হয় যে একটা ভালো মন্দ একটা মানে সবকিছুর মিশেলে এত পাওয়ারফুল একটা ক্যারেক্টার হয়ে মিশা ভাই অনেকদিন পরে আমাদের একদম আমি বলব মন জয় করে নিলেন। আসলে 'বরবাদ' নিয়ে অনেক আলোচনা করা যায়। এবার আমি একটু সাথে একটি কথা না বলে পারছি না। সেটি হলো যে আপনার একটা সিনেমা দেখার অধিকার যেমন আমাদের সবার আছে, ঠিক তেমনি এই সিনেমাটা সম্বন্ধে একটা ধারণা পাবার অধিকারও কিন্তু দর্শক হিসেবে আমাদের আছে। স্পেশালি এই সমালোচনাটা হয়েছে যে যেহেতু দেশে গ্রেডেশন চালু হয়েছে, সো এবং এটি বোধহয় 'বরবাদের' ডিরেক্টর কিন্তু ওপেনলি চেয়েছিলেন বা প্রযোজকরা চেয়েছিলেন এই সিনেমাটিকে গ্রেডেশন করা যেত। মানে এটি গ্রেডেশন হলে সিনেমা খারাপ আমি একদমই মেন করছি না। কিন্তু আপনি একটা চয়েস নিতে পারেন যে আসলে কি আপনি আপনার সন্তানকে নিয়ে এই সিনেমাটা দেখবেন কি দেখবেন না। সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা 'বরবাদ' সিনেমাকে আমি কোনো দোষারোপ করছি না। অ্যাজ এ সিনেমা, এই সিনেমা যে ধরনের
কনটেন্ট নিয়ে হয়েছে সেই সিনেমা জায়গা থেকে দেয়ার ওকে। কিন্তু আমি যেটা বলব যে এই সিনেমার একটা গ্রেডেশন থাকা উচিত ছিল। এবং বরবাদ সিনেমাটি পরিচালনা করেছেন ছোট পর্দা থেকে আসা আরেকজন পরিচালক মেহেদী হাসান হৃদয়। হৃদয়, আপনাকে অভিনন্দন জানাই যে আপনার প্রথম সিনেমাটাই আমরা সবাই খুব উপভোগ করেছি। দাগি নির্মাণ করেছেন ছোট পর্দার একজন অভিজ্ঞ নির্মাতা, তিনি হচ্ছেন শিহাব শাহীন, যার আগে একটি সিনেমা রিলিজ হয়েছিল, সেই সিনেমাটি তো অনেক প্রশংসিত হয়েছিল, ছুঁয়ে দিলে মন। তিনি কিন্তু অনেকদিন পর আমাদের বড় পর্দার জন্য নির্মাণ করলেন দাগি। দাগিতে তিনি পেয়েছেন তার প্রধান কাস্ট আফরান নিশো এবং সাথে ছিলেন তমা মির্জা, যিনি কিন্তু তারা দুজনেই সুরঙ্গের একদম হিট কাস্ট, যেটাকে বলা হয় সুপার হিট কাস্ট, তাদেরকে পেয়েছেন। এই সিনেমায় মানে আমি বলবো যে আফরান নিশো অনেক ভালো করেছেন। তিনি তার ক্যারেক্টারের মধ্যে ছিলেন এবং মনে হয় না যে এই ক্যারেক্টারটা আসলে আর কেউ করতে পারতো। হি ওয়াজ সুপারব। সাথে তমা মির্জা প্রপার সাপোর্ট দিয়েছেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ তমা মির্জার কিন্তু এই সিনেমায়ও মানে দু ধরনের তার একটা শেড আছে তার, যেটা কিছুটা আপনারা সুরঙ্গে দেখেছেন। তিনি একটু শেড ক্যারেক্টারগুলো পছন্দ করেন। খুব সারপ্রাইজিং ছিল সুনেরা, আমার কাছে খুব ভালো লেগেছে সুনেরা বোবা। তিনি জাস্ট তার ডিভাইসগুলো দিয়ে তার পছন্দের মানুষের সাথে কন্ট্যাক্ট করেন। আমার কাছে ভালো লেগেছে সিনেমাটি এবং সিনেমাটি উপভোগ করা যায়। এবং এই সিনেমাটিতেও আমি ঠিক জানি না, মানে আমার কাছে মনে হয়েছে আর কি, যে একটি দৃশ্য তো আছেই, এই দৃশ্যটির জন্য হলেও এই সিনেমাটি গ্রেডেশন পেতে পারত। আমার মনে হয়েছে গ্রেডেশন, আবারও বলছি যে কিছু কিছু বিষয়গুলোকে আমাদের সিনেমার জন্য খুব সহজ করে ফেলতে হবে। গ্রেডেশন আমাদের সিনেমার স্বাধীনতা দেয়, আমাদের নির্মাতার স্বাধীনতা দেয় এবং একই সাথে এটি কিন্তু দর্শককেও একটা অধিকার দেয় যে তিনি বেছে নিতে পারেন তিনি সপরিবারে সিনেমাটা দেখবেন, নাকি তার একজন হাজব্যান্ড তার ওয়াইফকে নিয়ে দেখবেন, নাকি তিনি একা দেখবেন। আমি মনে করি যে গ্রেডেশন ব্যাপারটিকে আমাদের সবার সহজভাবে নেওয়া উচিত। এবার যে সিনেমাটি নিয়ে আমি কথা বলতে চাই, সেই সিনেমাটি হচ্ছে এবারের ঈদের যেটা বলা হচ্ছিল যে আন্ডারডগ, সেটা হচ্ছে যে জংলি। জংলি কিন্তু শুনলে আপনি যে ফিলটা পান, এবং এটা তারা তাদের প্রমোশনেও ব্যবহার করেছেন যে এটা কি কোনো মানে তামিল কোনো সিনেমার ব্যাপার কিনা, বা অন্য কোনো হিরো বা কোনো একটা লুকে তিনি এসেছেন কিনা সিয়াম। বাট ফাইনালি আপনি যখন আসলে সিনেমাটা দেখা শুরু করেন, তখন জংলি যেটা প্লাস আপনার মনে হবে একদম একটা বাংলাদেশের সিনেমা আপনি দেখছেন, এবং বাংলাদেশের কালচারের একটা সিনেমা দেখছেন। এবং অনেকদিন পরে জংলি, আমি বলবো যে আমাদের একটা ব্রিং ব্যাক হলো গল্পের সিনেমা বা পরিবারের গল্পের সিনেমা। আমি এমরাহিম তো এর আগে সিনেমা করেছেন, তিনি শান করেছেন, খুবই অ্যারেঞ্জমেন্টাল অ্যাকশন সিনেমা। কিন্তু এবার তিনি যা আমাদেরকে উপহার দিলেন, সেটির জন্য আমরা আসলে বোধহয় অনেকদিন অপেক্ষা করছিলাম। এবং জংলি সিনেমার স্ট্রেংথ হলো ইমোশন, যে ইমোশন আপনাকে হুক করবে। এবং ইমোশন কিন্তু এমন একটি বিষয় যা দেশ বিদেশ সব জায়গায় মানুষকে আটকে ফেলে। আমি বলবো যে সিয়াম দ্য বেস্ট অ্যান্ড সুপারব অ্যাক্টিং করেছেন। এবং সিয়ামের কিন্তু ৩টি শেড আছে এই সিনেমায়। একটু হচ্ছে যখন তিনি একদম ইয়াং এবং তার জীবনে একটা মানে বিচ্ছেদের একটা ঘটনা ঘটে, এরপর তিনি একটা জংলি, একটা মানে একদম একটা অসামাজিক মানুষে পরিণত হন। এবং অ্যাট দ্য এন্ডে তার কিন্তু আরেক ধরনের একটা লুক আছে। সো বলতে পারি যে একটা ৩ ধরনের ক্যারেক্টার, এবং সিয়াম খুব ভালো করেছেন। একটা ফ্রেমেও আমার মনে হয় নাই তার পারফরমেন্সটা পড়ে গিয়েছে, এবং তাকে একদম প্রপার সাপোর্ট দিয়েছেন যে শিশু শিল্পী। মূলত বাবা এবং মেয়ের একটা এখানে একটা কেমিস্ট্রি গ্রো করা হয়েছে। নৈরিতা, জাস্ট উই লাভ ইউ, এত সুন্দর অ্যাক্টিং করেছে। আমার কাছে কখনো মনে হয়নি, বিশেষ করে সিয়ামের সাথে বাচ্চার যে কেমিস্ট্রি, আমার মনে হয় নাই যে তারা আসলে অ্যাক্টিং করছে। দে ওয়ার সুপারব। এবং বুবলি তো এই মুহূর্তের আমি বলবো যে সবচেয়ে পপুলার হিরোইন, এবং তিনি তার সবচেয়ে বড় প্লাস হচ্ছে যে তিনি আসলে একটু ক্যারেক্টার হওয়ার চেষ্টা করেন। এবার আমরা তাকে একদম চশমা পরা বুবলিকে দেখেছি, অ্যান্ড ইট ওয়াজ ফাইন, এটা ভালো লেগেছে। এবং সাথে ছিলেন দিঘি। সিনেমাটি নিয়ে আসলে যদি আমি বলি যে এখানে সমালোচনার জায়গাটা
ওয়েল আমার কাছে একটা কথা মনেই হয় যে, যে কারণে আমরা আসলে সিয়ামের ব্যাপারে sympathized হব, যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমার কাছে মনে হয়েছে যে আ কোথায় যেন একটা হুক করেনি যে দেখা গেছে যে দিঘির যে ক্যারেক্টারটি তার সাথে আসলে আমি বলব যে তরুণ সিয়ামের সাথে যে একটা বিট্রে করে, এই বিট্রের জায়গাটা আরেকটু আমি বলব যে এখানে আরেকটু গ্রেশেড হওয়া উচিত ছিল এবং এখানে আরেকটু বোল্ড করা উচিত ছিল যে হ্যাঁ, এটা আসলে ইট ওয়াজ আ বিট্রে। এই বিট্রের ব্যাপারটা যত বেশি আমি বলব যে রূঢ় হতো, সিয়াম কিন্তু দর্শকের কাছে তত বেশি সিম্প্যাথি পেতে পারতেন। এটা একটা আমার মনে হয়েছে। বাট ওভারঅল এই সিনেমাটি আমার কাছে ভালো লেগেছে। তো মোটামুটি এই সিনেমাগুলোর যদি আমি একটা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে এখানে ভালোর দিকটা বেশি। এখন আমি অনুষ্ঠানের শেষের দিকে এসে আমার একটা নিজের একটা আশঙ্কার কথা বলব যে হ্যাঁ, আমরা তো আসলে সিনেমা দেখতে চাই। আমরা সিনেমা উপভোগ করতে চাই এবং আমরা সবার পছন্দের সিনেমা দেখতে চাই। এই ব্যাপারে আমি কিন্তু একদম আমি নির্মাতার স্বাধীনতার ব্যাপারে খুবই টনটনে এবং সিনেমার স্বাধীনতার ব্যাপারেও খুবই টনটনে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সিনেমা তো শুধুমাত্র একটা what should I say যে এটা তো শুধুমাত্র একটা বাণিজ্য না। এটা কিন্তু শিল্প, নট অনলি কমার্স, এটা কিন্তু আর্টও। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই অন্ধকার ঘরে নায়কদেরকে না নায়ক হিসেবে দেখতে চাই। থাকে না যে নায়কদের মধ্যেও যদি একটা নৈতিকতা না থাকে, নায়কদের মধ্যেও যদি আসলে একটা ভালোর আ দিকে বা একটা পরিশ্রম না থাকে, একটা আত্মত্যাগ না থাকে, একটা প্রেম না থাকে, তাহলে আসলে আমরা কোথায় যাব? সেই জায়গা থেকে আমার ঈদের সিনেমাগুলো মনে হয়েছে যে কম বেশি নায়ক চরিত্রগুলো কোথায় যেন একটু নায়ক থেকে সরে যাচ্ছেন। বরবাদের যে ক্যারেক্টার আমাদের শাকিব খান যে ক্যারেক্টার করেছেন, কেউ কিন্তু বলেছেন যে এখানে নেশা বা ভায়োলেন্স একটু বেশি এসেছে। এটা ইচ্ছা করলেই হয়তো একটু কম হলে মনে হয় না গল্পের তেমন কোনো ক্ষতি হতো বা হিরোইজমেরও বা আমি যেটা বলতে চাচ্ছি যে পারফরম্যান্সেরও কোনো কিছু ড্রপ করতো। তো এই জায়গাগুলো যে আমার মনে হয়েছে দাগিতেও একটি দৃশ্য আছে। এই দৃশ্যটির কথা আসলে আমি ঠিক এইভাবে আলোচনা করতে চাই না। যে সেখানে তার একটা নায়কের একটা নৈতিকতার বা একটা মোরাল কোয়েশ্চেন আসে। দেখা যায় যে তখন আর গল্পটা না এগোয় না। নায়কের মোরাল যদি আসলে ডাউন হয়ে যায় বা নায়কের যদি নৈতিক কোনো দিক দর্শক আবিষ্কার করে ফেলে, তখন আর নায়কের সাথে ইমোশনটা না আর এগোতে চায় না। এমনকি জংলি নিয়েও কিন্তু ১ টি বা ২ টি দৃশ্য নিয়ে আলোচনা উঠেছে। যে দৃশ্য না থাকলে যেখানে বলা হচ্ছে যে এটা একটা পরিবারের সিনেমা, যেখানে বলা হচ্ছে যে এখানে আমাদের একটা রিলেশনশিপের গল্প, সেখানে একটু হালকা বাণিজ্যের লোভ অনেকে বলেছেন যে সামলানো যেত। এগুলো আসলে একটু ক্রিটিক আলোচনা। তবুও আমার মনে হয় যে কারো না কারো এই কথাগুলো বলা উচিত। কারণটা হলো যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু সমাজেও থাকতে হয়, আমাদের সিনেমায়ও থাকতে হয়। তো আজকের পর্বে এটাই আলোচনা করার চেষ্টা করলাম যে একদম মোটা দাগে আমাদের আসলে কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে। তবে আমার মনে হয় যে আপনাদের মতো আমিও বলব যে এবারের ঈদের সিনেমায় ভালো দিকই বেশি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন।